হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গলের 2024-25 সালের সেমিস্টার বেসড এক্সামিনেশন অনুযায়ী ক্লাস 11-এর সেমিস্টার 1-এর অ্যাকাউন্টসের ক্লাস করছিলাম। আজ আমরা যে ক্লাসটি করতে চলেছি সেখানে যে টপিকগুলো আমরা আজ করব সেটি হলো রুল অফ ডেবিট ক্রেডিট। যখন আমরা কোনো ট্রানজাকশনসকে অ্যাকাউন্টসে দেখাই তখন রুল অফ ডেবিট ক্রেডিটটাকে ইউজ করে আমরা জার্নাল এন্ট্রি করে থাকি। দ্বিতীয়, ডিফারেন্স বিটুইন গোল্ডেন রুল অ্যান্ড মডার্ন রুল। অ্যান্ড থার্ড আমরা শিখব ইউজ অফ রুলস, অর্থাৎ এই যে দুটো রুলস শিখলাম বাস্তবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বানানোর জন্য আমরা কোন রুলটাকে কিভাবে ইউজ করব আমরা বেশ কিছু সামসের মাধ্যমে প্র্যাকটিক্যালি সেটাকে শিখব। সবার আগে আমরা জানি যে রুল অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট এটা দুটো রুল হয়ে থাকে। এক, যাকে বলে গোল্ডেন রুল, আর একটাকে বলা হয় মডার্ন রুল। দেখো নামের মধ্যেই উত্তর রয়েছে, গোল্ডেন রুল বা ট্র্যাডিশনাল রুল যেটা অনেক আগে থেকে চলে আসছে, আর মডার্ন রুল গোল্ডেন রুলের অনেক পরে এসেছে। বর্তমানে অনেক নতুন একটা রুল হচ্ছে মডার্ন রুল। সবার আগে আমরা গোল্ডেন রুলটাকে শিখব। গোল্ডেন রুলে ফলো করা হয় টাইপস অফ অ্যাকাউন্টসকে, অর্থাৎ গোল্ডেন রুল প্রেফারেন্স দেয় যে সবার আগে তুমি তোমার অ্যাকাউন্টসে কত টাইপের অ্যাকাউন্টস হতে পারে সেটাকে আগে ডিসাইড করো। তো অ্যাকর্ডিং টু গোল্ডেন রুল টাইপস অফ অ্যাকাউন্টস তিন রকমের হতে পারে, মূলত পার্সোনাল অ্যাকাউন্ট, দ্বিতীয় রিয়েল অ্যাকাউন্ট অ্যান্ড তৃতীয় নমিনাল অ্যাকাউন্ট। তো এবার আমরা জানি পার্সোনাল অ্যাকাউন্ট কাকে বলে। যদি কোনো অ্যাকাউন্ট কোনো ব্যক্তিকে বোঝায় তাদেরকে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট বলি। সেই পার্সোনাল অ্যাকাউন্টকে তার ক্যারেক্টার অনুযায়ী আমরা আবার তিনটে ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট। ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট কারা? যারা আমাদের মতো, তোমার মতো অ্যাকচুয়াল ন্যাচারাল ব্যক্তিকে বোঝায়, যেমন রাম, শ্যাম, মনোজিৎ, এদের অ্যাকাউন্টকে আমরা বলবো ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট। তারপরে আমরা বলি আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। বাস্তবে কোনো অ্যাকাউন্ট ন্যাচারাল ব্যক্তি নয় কিন্তু আইন তাকে ব্যক্তি বলে মনে করে, তাকে আমরা আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট বলি। যেমন কোনো বিজনেস, টাটা কোম্পানি, রিলায়েন্স কোম্পানি, প্রত্যেকটা কোম্পানি আইনের চোখে একটা ব্যক্তি, তারা বাস্তবে কোনো ব্যক্তি নয়। বাস্তবে ব্যক্তির মতো তার কোনো ব্লাড নেই, তার ব্লাড ডোনেশন করতে পারে না এবং দেশে ভোট দিতে পারে না, কিন্তু এই দুটো ক্যারেক্টার ছাড়া বাকি যত লিগাল রাইটস একজন ব্যক্তির থাকে প্রত্যেকটা কোম্পানির আইনের চোখে সেই রাইটস থাকে। তাই আইনের চোখে এদেরকে বলা হয় আর্টিফিশিয়াল ব্যক্তি, যেমন টাটা কোম্পানি, রিলায়েন্স কোম্পানি, এটসেট্রা। তারপরে আমরা জানি রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট কাকে বলে। যদি কোনো অ্যাকাউন্ট নিজে ব্যক্তি নয় কিন্তু অন্য কোনো ব্যক্তিকে রিপ্রেজেন্ট করছে তাকে আমরা বলবো রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। যেমন ডেটাস অ্যাকাউন্ট। ডেটাস বলতে তাদেরকে বোঝানো হয় যাকে আমরা গুডস বিক্রি করেছি এবং তার কাছে আমরা টাকা পাবো, অর্থাৎ সে হচ্ছে আমার সম্পত্তি। এইবার ডেটাস অ্যাকচুয়ালি তো কোনো ব্যক্তি নয়, কিন্তু ডেটাস কাকে রিপ্রেজেন্ট করছে? কোনো না কোনো একজন ব্যক্তিকে, অর্থাৎ যাকে আমরা গুডসটা বিক্রি করেছি, যার কাছ থেকে আমরা টাকাটা পাবো। তাই এই ধরনের অ্যাকাউন্টসকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। উদাহরণ ডেটাস অ্যাকাউন্ট, ক্রেডিটার্স অ্যাকাউন্ট, এটসেট্রা। দ্বিতীয় ক্যাটাগরি রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট সমস্ত সম্পত্তি সংক্রান্ত অ্যাকাউন্টকে আমরা রিয়েল অ্যাকাউন্ট বলবো, যেমন ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিল্ডিং অ্যাকাউন্ট, এরা সবই হচ্ছে আমার সম্পত্তি। তাই এদেরকে অ্যাজ পার গোল্ডেন রুল বলা হয় রিয়েল টাইপের অ্যাকাউন্ট। এরপরে আমরা শিখবো নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট কাদেরকে বলা হয়? সমস্ত এক্সপেন্সেস অথবা লসেস এবং সমস্ত ইনকাম এবং গেইন সংক্রান্ত অ্যাকাউন্টগুলোকে আমরা নমিনাল অ্যাকাউন্ট বলি। যেমন এক্সপেন্সেস বা লসেস যদি হয়, এক্সাম্পল যদি দিই ওয়েজেস, আমরা কাউকে ওয়েজেস পেমেন্ট করছি, আমরা কাউকে স্যালারি পেমেন্ট করছি, এগুলো সবই হচ্ছে আমার জন্য একটা খরচা, তাই এদেরকে বলা হবে নমিনাল অ্যাকাউন্ট। দ্বিতীয়, কোনো রকম ইনকাম বা গেইন যদি হয়, যেমন আমরা ইন্টারেস্ট পেয়েছি ব্যাংক থেকে, তো ইন্টারেস্ট পাওয়া তো আমার জন্য ইনকাম, তো ইন্টারেস্ট রিসিভড একটা নমিনাল অ্যাকাউন্ট। এরপর আমরা শিখি যে অ্যাজ পার গোল্ডেন রুল ডেবিট আর ক্রেডিট কখন হবে। যদি সেই অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে থাকে এবং সেই পার্সনটা যদি রিসিভার হয়, অর্থাৎ যে জিনিসটা পেয়েছে, তাকে আমরা বলবো ডেবিট হয়েছে। যদি সেই ব্যক্তিটা গিভার হয়, অর্থাৎ সে জিনিসটা দিয়েছে, তাকে আমরা বলবো ক্রেডিট হয়েছে। এরপর যদি সেই টাইপের অ্যাকাউন্টটা রিয়েল টাইপের অ্যাকাউন্ট হয়, অর্থাৎ সম্পত্তি সংক্রান্ত অ্যাকাউন্ট হয়, তাহলে আমরা বলবো সম্পত্তি যদি আমার কাছে আসে, অর্থাৎ হোয়াট কামস ইন, যে সম্পত্তি আমার কাছে আসছে সেটাকে আমরা বলবো ডেবিট হয়েছে। যে সম্পত্তি আমার কাছে চলে যাচ্ছে, অর্থাৎ হোয়াট গোজ আউট, সেটাকে আমরা বলবো ক্রেডিট হয়েছে। এরপর যদি আমার নমিনাল টাইপের অ্যাকাউন্ট হয়ে থাকে এবং সেটা যদি এক্সপেন্সেস বা লস হয়, তাহলে আমরা বলবো ডেবিট, আর যদি সেটা আমরা ইনকাম অথবা গেইন হয় তাহলে আমরা বলবো ক্রেডিট। অর্থাৎ অ্যাজ পার গোল্ডেন রুল তিনটে টাইপের অ্যাকাউন্ট হয়, আর তিনটে টাইপের অ্যাকাউন্টের জন্য রুল অফ ডেবিট ক্রেডিট ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মডার্ন রুল। মডার্ন রুল অনুযায়ী মডার্ন রুল কোনো অ্যাকাউন্টসের টাইপকে ডিফাইন করে না, সে নেচারকে ডিফাইন করে। অর্থাৎ সে কোন টাইপের অ্যাকাউন্ট সেটা আমার দেখে লাভ নেই, সেটা কোন নেচারের অ্যাকাউন্ট সেটা আমাকে দেখতে হবে। নেচার বলতে কাকে বোঝায়? সেই অ্যাকাউন্টটা আমার জন্য কি অ্যাসেট, সেই অ্যাকাউন্টটা আমার জন্য কি এক্সপেন্সেস অথবা লস, সেই অ্যাকাউন্টটা আমার জন্য কি ইনকাম অথবা গেইন, সেই অ্যাকাউন্টটা আমার জন্য কি লাইবিলিটি, সেই অ্যাকাউন্টটা আমার জন্য কি ক্যাপিটাল, এবং এই পাঁচটা
অ্যাসেট, এক্সপেন্সেস, ইনকাম, লাইবিলিটি অ্যান্ড ক্যাপিটাল, এই পাঁচটা নেচারের অ্যাকাউন্ট হয়ে থাকে অ্যাজ পার মডার্ন রুল। অর্থাৎ অ্যাকাউন্টসে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে হাউ মেনি টাইপস অফ নেচার আর দেয়ার, বলবে পাঁচটা। একটা হচ্ছে আমার অ্যাসেট হতে পারে অথবা এক্সপেন্সেস হতে পারে, লাইবিলিটি হতে পারে অথবা ইনকাম হতে পারে, আর একটা স্পেশাল হতে পারে, সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। সো ক্যাপিটাল অ্যাকাউন্টটা বেসিক্যালি এক ধরনের লাইবিলিটি অ্যাকাউন্ট। কেন? ক্যাপিটাল অ্যাকাউন্ট কথার অর্থ হচ্ছে মালিক। আমরা জানি অ্যাকাউন্টসের ভাষায় মালিক একজন আলাদা ব্যক্তি আর বিজনেস একজন আলাদা ব্যক্তি। যখন একজন আলাদা ব্যক্তি অর্থাৎ মালিক বিজনেসে টাকা দিচ্ছে, তাকে আমরা বলি ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাই বিজনেসের জন্য সেটা একটা লাইবিলিটি, কিন্তু যেহেতু এটা মালিকের টাকা, তাই অ্যাকাউন্টসের রেসপেক্টে ক্যাপিটালটাকে আলাদাভাবে দেখানো হয়। তাই নেচারের দিক থেকে ক্যাপিটাল অ্যাকাউন্ট অলসো এ লাইবিলিটি অ্যাকাউন্ট। তো মূলত আমি বলতে পারি নেচার চার রকমের: অ্যাসেট অথবা লাইবিলিটি, ইনকাম অথবা এক্সপেন্সেস, আর একটা স্পেশাল, সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর ক্যাপিটালটা কোথাও না কোথাও আমার লাইবিলিটি অ্যাকাউন্ট। এবার আমরা আসি যে মডার্ন রুল অনুযায়ী ডেবিট ক্রেডিট কীভাবে ডিসাইড করব। মডার্ন রুল অনুযায়ী ডেবিট ক্রেডিট ডিসাইড করা খুবই সহজ। আমরা শুধু দেখবো কোন একটা অ্যাসেট বেড়েছে না কমেছে, ইনক্রিজ আর ডিক্রিজ দেখবো, ডেবিট ক্রেডিট হয়ে যাবে। গোল্ডেন রুলের মতো এতটা জটিল নয়। তো আমরা দেখি অ্যাসেট যদি আমার ইনক্রিজ করে তাহলে আমরা বলবো ডেবিট হয়েছে, অ্যাসেট যদি আমার ডিক্রিজ করে তাহলে আমরা বলবো ক্রেডিট হয়েছে, যদি এক্সপেন্সেস আমার ইনক্রিজ করে তাহলে আমরা বলবো ডেবিট হয়েছে, যদি এক্সপেন্সেস আমার ডিক্রিজ করে তাহলে আমরা বলবো ক্রেডিট হয়েছে। আর ঠিক তার উল্টো হচ্ছে লাইবিলিটি আর ইনকাম অ্যাকাউন্টগুলো। লাইবিলিটি আর ইনকাম অ্যাকাউন্টগুলো যদি বেড়ে যায় তাহলে বলবো আমরা ক্রেডিট হয়েছে, আর যদি লাইবিলিটি আর ইনকাম অ্যাকাউন্টগুলো যদি কমে যায় তাহলে আমরা বলবো ডেবিট হয়েছে। আর আমরা জানি ক্যাপিটাল অ্যাকাউন্ট এক ধরনের লাইবিলিটি অ্যাকাউন্ট, তাই ক্যাপিটাল অ্যাকাউন্টও যদি বেড়ে যায় তাহলে হবে ক্রেডিট, আর যদি কমে যায় তাহলে হবে ডেবিট। এবার সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক, যে আমরা তো রুল অফ ডেবিট ক্রেডিট দুটো রুল শিখলাম, গোল্ডেন রুল আর মডার্ন রুল। বাস্তবে কোনটাকে আমরা ইউজ করবো অ্যাকাউন্টসে? তো সবার আগে এই টপিকটা আমি তোমাদের ক্লিয়ার করতে চাই। দেখো, গোল্ডেন রুল এমন একটা রুল যেটা অ্যাকাউন্টসের প্রথম থেকে চলে আসছে, এবং সেই গোল্ডেন রুলের মধ্যে কিছু কিছু টেকনিক্যাল প্রবলেমস ছিল। অর্থাৎ গোল্ডেন রুল সহজে কোনো একটা জটিল ট্রানজাকশানসকে এক চান্সে অ্যান্সার দিতে পারে না, একটু ডিফিকাল্টিস হয়। তাই পরবর্তীকালে আরও ইজি করার জন্য মডার্ন রুলকে আনা হয়েছে। তাই মডার্ন রুল কেন ইজি আমি তোমাকে একটা উদাহরণের মাধ্যমে বলি। তো গোল্ডেন রুল প্রথমে কি করে, টাইপ অফ অ্যাকাউন্টসকে ডিসাইড করে, এবং সেই টাইপ অফ অ্যাকাউন্টসকে ডিসাইড করার পর ডেবিট এবং ক্রেডিট আলাদা আলাদা টাইপের জন্য আলাদা আলাদা রুল অনুযায়ী ডিসাইড করে। এবং ডিসাইড করার পর যখন সেই অ্যাকাউন্টসগুলোকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ট্রান্সফার করব, তখন আবার সেটা নেচারকে ফলো করে। অর্থাৎ আমরা বলতে পারি গোল্ডেন রুল প্রথমে টাইপ ডিসাইড করছে, তারপরে ডেবিট ক্রেডিট ডিসাইড করছে, তারপরে আবার নেচারকেই ডিসাইড করছে। আর মডার্ন রুল বলছে তুমি টাইপ তারপর নেচার এরকমভাবে ডিসাইড না করে আমরা ডাইরেক্টলি নেচারকেই ডিসাইড করব। তাহলে সেই জন্য মডার্ন রুলটা অনেক বেশি ইজি, আর অনেক সহজে কোনো ট্রানজাকশনসকে অ্যান্সার করা যায় যে ডেবিট হবে নাকি ক্রেডিট হবে। তাই আমরা বলতে পারি এক কথায় গোল্ডেন রুলটাকে আমরা ইউজ করব টু আইডেন্টিফাই দ্য টাইপস অফ অ্যাকাউন্টস। তোমাদের এক্সামে এমসিকিউতে টাইপ অফ অ্যাকাউন্টস জিজ্ঞাসা করলে তখন আমরা গোল্ডেন রুল অনুযায়ী তিনটে টাইপ অফ অ্যাকাউন্টকে ডিসাইড করব। আর যদি আমরা বাস্তবে যতদিন অ্যাকাউন্টসের অঙ্ক করব, যতদিন অ্যাকাউন্টসের সাথে থাকবো, বাস্তবে আমরা অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট মডার্ন রুলকে ইউজ করব ডেবিট আর ক্রেডিট ডিসাইড করার জন্য। এটা হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে। তো আমরা বেশ কিছু অঙ্ক একবার করে নিই। প্রথম বলছে গুডস পারচেস করেছি ফর ₹20,000। গুডস আমরা পারচেস করেছি। দেখো, গুডস যখনই আমরা পারচেস করছি সেখান থেকে হয় পারচেস অ্যাকাউন্ট। পারচেস অ্যাকাউন্টটা হচ্ছে আমার জন্য এক্সপেন্সেস, কারণ আমরা গুডসটাকে কিনছি এবং তার বিনিময়ে আমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে। তো গুডস পারচেস করলে হয় পারচেস অ্যাকাউন্ট। আর পারচেস অ্যাকাউন্টের নেচারটা কি? নেচারটা হচ্ছে এক্সপেন্সেস। ক্লিয়ার? এবার দেখো, আমি যতক্ষণ না গুডস কিনিনি ততক্ষণ পর্যন্ত আমার কোনো খরচা হয়নি, আর গুডস যেই কিনলাম আমার খরচা হলো। তাই আমি বলতে পারি পারচেস বেড়ে গেল। আর আমি একটু আগে শেখালাম যদি আমার কোনো এক্সপেন্সেস বেড়ে যায় তাহলে আমরা করি ডেবিট। তাই আমি বলবো পারচেস অ্যাকাউন্ট হচ্ছে আমার একটা এক্সপেন্সেস। পারচেস অ্যাকাউন্ট আমার এক্সপেন্সেস বেড়ে গেছে, তাই এটাকে করবো আমরা ডেবিট। কত টাকা দিয়ে? 20,000 টাকা দিয়ে। আর পারচেস করার জন্য আমার পকেট থেকে টাকা চলে গেল, আর টাকা চলে গেল মানে হচ্ছে অ্যাসেট কমে গেল, ক্যাশ অ্যাকাউন্ট কমে গেল। তাই যখনই অ্যাসেট কমে যায় আমরা করব ক্রেডিট। অ্যাসেট ডিক্রিজ, করবো ক্রেডিট। কত টাকা দিয়ে? 20,000 টাকা দিয়ে। পারচেসকে আমরা ডেবিট করলাম কারণ আমার এক্সপেন্সেস বেড়ে গেছে, আর এক্সপেন্সেস বেড়ে গেলে হয় ডেবিট। আর ক্যাশকে আমরা ক্রেডিট করলাম কারণ অ্যাসেট কমে গেছে, আর অ্যাসেট কমে গেলে হয় ক্রেডিট। দ্বিতীয়, গুডস সোল্ড। গুডস যখনই আমরা বিক্রি করি তখন হয় আমার সেলস অ্যাকাউন্ট। আর গুডস বিক্রি করাটা আমার হচ্ছে ইনকাম, তাই সেলস অ্যাকাউন্টটা হচ্ছে আমার ইনকাম। আর সেলস করার জন্য আমার ইনকামটা বেড়ে গেছে।
তাই ইনকাম যখনই আমার বেড়ে যায় আমরা জানি অ্যাজ পার মডার্ন রুল আমরা করব ক্রেডিট। আর কত টাকা দিয়ে করব? তাহলে আমরা ক্রেডিট করলে 2 দিয়ে করি, সেটাকে করব 15,000 টাকা। প্রশ্ন হচ্ছে ডেবিট কাকে করব? আমরা যখনই গুডস বিক্রি করেছি টাকা আমার কাছে এসছে, অর্থাৎ ক্যাশ বেড়ে গেছে, আর আমরা জানি ক্যাশ বেড়ে গেলে অ্যাসেট বেড়ে যায়, আর অ্যাসেট বেড়ে গেলে আমরা করব ডেবিট। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট অ্যাসেট ইনক্রিজ, তাই আমরা অ্যাসেটকে করছি ডেবিট। তো ফাইনালি দাঁড়ালো ক্যাশ অ্যাকাউন্ট অ্যাসেট বেড়ে গেছে তাই ডেবিট, 2 সেলস অ্যাকাউন্ট ইনকাম বেড়ে গেছে তাই ক্রেডিট। থার্ড, রেন্ট পেইড। রেন্টটা হচ্ছে আমার একটা খরচা, যখনই আমরা রেন্ট পেমেন্ট করলাম আমার খরচা বেড়ে গেল, আর আমরা জানি খরচা বেড়ে গেলে ডেবিট করতে হয়, তাই রেন্ট অ্যাকাউন্ট এক্সপেন্সেস ইনক্রিজ আমরা করব ডেবিট। 2, রেন্ট আমরা ক্যাশে পেমেন্ট করেছি তাই অ্যাসেট কমে গেছে, অ্যাসেট কমে গেলে করব ক্রেডিট। ক্যাশ অ্যাকাউন্ট অ্যাসেট কমে গেছে তাই ক্যাশ অ্যাকাউন্টকে করব ক্রেডিট। 4, ইন্টারেস্ট রিসিভড। আমরা জানি ইন্টারেস্ট পাওয়াটা আমার জন্য ইনকাম, আর ইনকাম বেড়ে গেলে আমরা করি ক্রেডিট। আর উল্টে আমরা কি পেয়েছি? টাকা। আমার ব্যাংকে ইন্টারেস্টের টাকা ঢুকেছে, তাহলে ব্যাংক আমার অ্যাসেট, অ্যাসেট বেড়ে গেছে তাই ব্যাংক অ্যাকাউন্টকে করব ডেবিট। ইন্টারেস্ট রিসিভড অ্যাকাউন্ট, ইনকাম আমার কি হয়েছে? ইনকাম বেড়ে গেছে তাই আমরা করছি ক্রেডিট। কত টাকা দিয়ে? 500 টাকা দিয়ে। তাহলে ফাইনালি কি দাঁড়ালো? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, অ্যাসেট ইনক্রিজ করেছে তাই ডেবিট করেছি, আর 2 ইন্টারেস্ট রিসিভড অ্যাকাউন্ট ইনকাম বেড়ে গেছে তাই আমরা ক্রেডিট করেছি। তো আশা করব এই কটা এক্সাম্পলের মাধ্যমে মডার্ন রুলটাকে কিভাবে ইউজ করে ডেবিট ক্রেডিট ডিসাইড করতে হয় আমরা শিখতে পারলাম। সো থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো পরবর্তী ক্লাসের জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ক্লাসগুলি যদি ভালো লাগে, তোমার যদি একটু উপকার হয়ে থাকে তো তোমার বন্ধুদেরকেও শেয়ার করো।